কি হচ্ছে কি এসব? কি হচ্ছে কেন? খুব পুণ্যের কাজ করছিস তুই। ঘন্টা বাজিয়ে স্কুলে ছুটি দিয়ে দিচ্ছিস আর বাচ্চারা খুশি। কিসের পুণ্যের কাজ? সকালে ঘন্টা বাজিয়ে বাচ্চাদের তো আমি ক্লাসে ঢোকাই, বাচ্চাদের রাগ হয়ে যায় তাতে। কেমন আছেন কাকা বাবু? ক্ষমা করবেন আমাকে, আমি ঠিক চিনতে পারলাম না। কাকা বাবু, আমি এই স্কুলেই পড়তাম। ত্রিপাঠী বাবুর ছেলে আকাশ। ক্রিকেট খেলতাম। আচ্ছা 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 আচ্ছা, স্কুলের জন্য যে গোল্ড মেডেল পেয়েছিল সেই আকাশ। গ্রামে এসেছিলাম, ভাবলাম হেড স্যারের সাথে দেখা করি। ভালো হলো আপনার সাথেও দেখা হয়ে গেল। খুব ভালো কথা। সব ঠিকঠাক চলছে তো বাবা? আপনাদের সবার আশীর্বাদে প্রমোশন হয়েছে আমার। আরে মিষ্টি মুখ বাহ করুন। বাবা বাবা, খুব ভালো থাকো। অনেক অনেক অভিনন্দন। ধন্যবাদ। আচ্ছা, আমি হেড স্যারের সাথে দেখা আচ্ছা, করে আসছি। ঠিক আছে। পৃথিবীতে একমাত্র তুই একটা পিয়ন যাকে স্কুলের বাচ্চারা বড় হয়ে অফিসার হওয়ার পরেও মনে রাখে। সবই প্রভুর লীলা মোহন। আরে বাবা, কেমন আছো? আমি খুব ভালো আছি বাবা। কাল চাকরির ইন্টারভিউর জন্য যাচ্ছি। ভালো জামা প্যান্ট নেই, পুরনো প্যান্টটাই চলে যাবে। যদি একটা শার্ট কিনে নিতাম তাহলে ভালো হতো। আজকেই মাইনে পেয়েছি। এই নে প্রসাদ, দেখে শুনে জামা কাপড় কিনিস। আচ্ছা বাবা। একবার যদি ওই চাকরিটা পেয়ে যায় তবে আমি গঙ্গা গিয়ে পুজো দিয়ে আসবো। তোর ছেলে রাকেশ কি করছে? চাকরি বাকরি চেষ্টা করছে? আরে শুধুমাত্র গ্র্যাজুয়েট হয়ে চাকরিটা কোথায় পাবে? এই জন্যই দামি দামি টিউশনে পাঠাচ্ছি ওকে। এখনো ওই টিউশনেই গেছে। খুব পরিশ্রম করছে ও। শোনাও না। আমি শুধু দেখি তোমার চোখে সারাদিন ভালোবাসার মেঘ, আর অনুভব করি তোমার হৃদয়ে হৃদস্পন্দনের স্পর্শ রাতভর। আরে বাহ, ধন্যবাদ। আজকেটা তো গতকালের থেকেও বেশি ভালো। তবে এত নতুন নতুন শায়রি পাও কোত্থেকে? আরে সারাদিন লিখি আমি, অনেক পরিশ্রমের কাজ। আর শুনেছি যে পরিশ্রমের ফল মিষ্টি হয়, তাই না? তোমরা ছেলেরাও না, তোমাদের শুধু একটা জিনিসই দরকার। হ্যাঁ, তোমরা মেয়েরা তো কিছুই চাও না, সব ছেলেরাই চায়, শুধু আমরাই দোষী। হ্যাঁ, তো ওসব বিয়ের পরে হবে না। আরে আর অপেক্ষা করতে পারছি না। তাহলে বরকর্তা হয়ে এসো আর আমাকে বউ করে নিয়ে যাও। তারপর যত খুশি মিষ্টি মুখ করো। আচ্ছা ঠিক আছে, হাতটা ধরো। না, এত তাড়াতাড়ি নয়। আরে তোমার বার্থডে কালকে, আরে একটু তো দয়া দেখো তোমার বয়ফ্রেন্ডের ওপর। সব সময় 1 ফুট দূরে গিয়ে বসো। আচ্ছা ঠিক আছে, কিছু করবো না, হাতটা দাও। কোনো বদমাইশি নয়। হ্যাঁ হ্যাঁ, দাও দাও। না না না, আরে করো না, কি হলো? আরে করো, আরে কিছু করবো না, করো। আরে আমি বলছি তো কিছু করবো না। আরে আমার উপর বিশ্বাস রাখো। সোনিয়া, কি হচ্ছে এসব? একে বাবা। তোকে আমি প্রাণে মেরে ফেলবো। বাবা, আরে, বাবা, একদম ছাড়ো কাণ্ড আমার করে। কথা। দেখবি? আমার কথা। বাবা, ছাড়ো ওকে। কি নাম? রাকেশ। বাবার নাম কি? হরিদাস। কি করে? বাবা করে কি? বাবা স্কুলের কেরানি। বাবা স্কুলের কেরানি? সেটা বলতে লজ্জা করে তোর? তুই কি করিস? আমি কাজ খুঁজছি। আবার তুই একটা বেকার ছেলের সঙ্গে পালাবি? হ্যাঁ, আগেও তো পালিয়েছিলিস। কিন্তু ও আমাকে বিয়ে করতে চায়। তোকে খাওয়াবে কি? গোবর? আমার কথা মন দিয়ে শোন। কাজকর্মের দিকে মন দে, নিজের পায়ের উপর দাঁড়া, তারপর এইসব বিয়ের স্বপ্ন দেখবি। তাহলে ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেবো। চল বাবা, চল বাবা, চল। বাবা। মা, হয়ে গেছে, আস্তে। হয়ে গেছে। আস্তে আস্তে। আরে তুই কি অন্য কোনো মেয়ে পাসনি? ভালোবাসি মা ওকে, বিয়ে করতে চাই। তোর মনে আছে আগের বছরের কথা? ওই মেয়েটা ওই পাড়ার ছেলেটার সাথে পালিয়ে গেছিল। মা, ওই ছেলেটা না ওকে ভুলভাল বুঝিয়েছিল,
না হলে আমার সোনিয়া এরকম করতেই পারে না। এই দেখো, এই দেখো। আমি এখনো বলছি তুই ভুলে যা। মা, মা তুমি জানো না, ও জমিদারের মেয়ে। ওর বাবা না ওর জন্য দামি দামি গয়না বানিয়ে রেখেছে। আরে ওই যে ওই ছেলেটা যার সাথে ও পালিয়ে গিয়েছিল, ও যখন এসেছে তখন ওইসব গয়নাগাটিও নিয়ে এসেছিল। বাবা আমি নয় মেনে নিলাম, কিন্তু তোর বাবাকে কে রাজি করাবে? আরে এরকম বাবা না থাকাই ভালো। জোর করে কোচিং সেন্টারে পাঠায় আমাকে। আমার পড়াশোনা একদম ভাল লাগে না। 20 বছর ধরে পড়ে যাচ্ছে, অনেক হয়ে গেছে। এত পরিশ্রম যদি করতাম না গভর্নমেন্ট জবের ওপর, তাহলে তোমার কোলে এতক্ষণে নাতি নাতনি থাকতো। কি হয়েছে? আবার কোথাও থেকে মারপিট করে এলো নাকি? হ্যাঁ, ওই শুরু হলো। কিছু না দেখে আগের থেকেই চেঁচাতে শুরু করলো যে ও মারামারি করে ফিরেছে। অন্য কেউ হলে না এটাই আগে জিজ্ঞেস করতো যে বাবা তোমার লাগেনি তো? হ্যাঁ রে বাবা, তুমি কথা কম বলো তো। বল কি হয়েছে? আমি আরে বলছি, পড়াশোনা করছিল, মনটা হালকা করার জন্য কবাডি খেলতে চলে গেছে। ওখানে পড়ে গেল আর ব্যথা লেগেছে। হে ভগবান, বেশি লাগেনি তো? না না বাবা, ঠিক আছে। ঈশ্বরকে ধন্যবাদ, মাইনে পেয়েছি। দেখ, এই যে তোর জন্য নতুন শার্ট এনেছি। ভালো জামা প্যান্ট পরে ক্লাসে যাবি, মন ভালো থাকবে। সাবধানে। বাবা হ্যাঁ, বলছি 600 টাকা লাগবে। কেন? আরে বই কিনবো বলে। আরে গত মাসেই তো তুই নতুন বই কিনলি। হ্যাঁ, বাবা ওই রেলওয়ে জবের জন্য নিয়েছিলাম, এখন ব্যাংকের জবের জন্য লাগবে। কি ভাবছো? ছেলেটা এত কষ্ট করছে, পড়াশোনা করছে, আর তুমি বাবা হয়ে ওর একটা বই কেনার জন্য টাকা দিতে গিয়ে এত ভাবছো? আরে এরকম কোনো ব্যাপার না, দিচ্ছি টাকা। কত চাই? 600 টাকা। যা দরকার বই কিনবি, মন দিয়ে পড়াশোনা কর, আর আমাদের আকাশের মতন বড় অফিসার হবি। তোমার এই আকাশটাকে? আছে আছে, আমাদেরই এক স্টুডেন্ট, আমাদের মতন গরিব পরিবার থেকেই এসেছিল, আর এখন লেখাপড়া করে খুব বড় অফিসার হয়েছে, পাটোয়ারির থেকেও বড়। কিন্তু একটা কথা বলবো, এত বড় অফিসার হয়ে গেছে, কিন্তু আজও যখন স্কুলে আসে আমার পা ছুঁয়ে নমস্কার করে সে। এটাই হলো শিক্ষা। চল আমি একটু ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ বাবা। এদিকে দেখ। বাবা হুম, ওই আকাশবাবু তোমাকে অনেক সম্মান দেয় তাই না? হ্যাঁ রে বাবা। তুমি আমার জন্য ওনাকে চাকরির জন্য যদি রাকেশ, কতবার তোকে বলেছি, সুপারিশে চাকরি পাওয়াটা হলো পাপ। তুই আরো পরিশ্রম কর, এক্সাম দে, চাকরি পেয়ে যাবি অবশ্যই। আমি ভেবেছি ছেলে বড় হয়ে গেছে, চাকরি করবে, তারপরে বিয়ে হবে, বাড়িতে ছোট ছোট বাচ্চারা খেলবে। দেখো, এই পাকা বাড়িটা আমার একদম ভালো লাগে না। আমি সবাইকে বলেছি যে ওর জন্য একটা মেয়ে দেখো, চাকরি তো পেয়েই যাবে, কিন্তু কেউ এখন পর্যন্ত সন্ধান দেয়নি। আরে সন্ধেবেলা পুজোর সময় কেন চোখের জল ফেলছো? আমি তো আমার পুরো জীবন সৎভাবেই কাটালাম, না কারুর খারাপ চেয়েছি না করেছি। আমাদের সব ভালো হবে। আর যদি তুমি একটু টাকা জমিয়ে রাখতে না, তাহলে কাউকে টাকা দিয়ে ওর চাকরিটা পাকা হয়ে ব্যাস, যেত। থামো। আমি একজন কিরানি অবশ্যই, কিন্তু স্কুলে চাকরি করি আমি, বিদ্যার মন্দিরে সেবা দিই আমি। টাকা দিয়ে ছেলে চাকরি কেনার মতন পাপ আমাকে দিয়ে করিও না। সারা জীবন আমি এভাবে কাউকে পয়সা খাওয়াইনি, নিজেও খাইনি। জীবনে হয়তো অনেক টাকা আমি রোজগার করতে পারিনি, কিন্তু সম্মান যথেষ্ট পেয়েছি। এই, তুই কোনো গন্ডগোল করিসনি তো? আরে না না মা, মনে হচ্ছে সোনিয়ার বাবা কোনো গন্ডগোল করেছে। কাকু প্রণাম। বেঁচে থাকো বাবা। আমি অফিসার হয়ে গেছি। ক্ষমা করবেন আমাকে, ঠিক চিনতে পারলাম না আপনাকে। অনেক বছর হয়ে গেছে, আমি আপনাদের স্কুলেই পড়তাম। আপনি দুবার আমার পরীক্ষার ফিজও দিয়ে দিয়েছিলেন। আপনি লুকিয়ে আমার জন্য লাইব্রেরিও খুলে দিতেন। আমি স্কুলের ঘন্টা বাজিয়ে পালাতাম।
মানে বদমাইশ সমীর তুই? আজ আমি প্রথম মাইনে পেয়েছি, তাই আজকে বাবা মায়ের সঙ্গে মন্দিরে পুজো দেওয়ার পরে সোজা আপনার কাছেই এসেছি। খুব ভালো লাগছে। এই হলো মিষ্টির প্যাকেট আর কুর্তা পাজামা আরে নিয়েছি। এইসবের আবার কি প্রয়োজন? আপনি ধরুন। সৎভাবে জীবন কাটাবি বাবা। নিশ্চয়ই। বাবা, আমার ছেলেও চাকরি খুঁজছে, ওর জন্য তাই এখন একটা- পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে ও। নমস্কার কাকু, আসছি। প্রণাম। সময় পেলে আসিস বাবা। সাবধানে যাস বাবা। যমুনা, এরপর থেকে রাকেশের কাজের জন্য কারুর কাছে হাত পাতবে না। তোমার স্কুলের ছেলেরা পড়াশোনা করে এত বড় বড় অফিসার হয়ে গেল, কিন্তু তুমি তোমার ছেলের জন্য কখনো চিন্তা করো? কখনো ওর জন্য ভাবো? যমুনা, রাকেশ চাকরি পাবে এবং সেটা নিজের যোগ্যতায় পাবে। তুমি আর তোমার সততা ওর জীবনটাই নষ্ট করে দেবে। মা ঠিকই বলেছে, তুমি কোনোদিনও আমার কথা ভাবো না। রাকেশ, আমি চাকরি পাই বা না পাই, আমি বাঁচি বা মরি, তুমি একটা লোককেও আমার ব্যাপারে কিচ্ছু বলো না। এটা রাখো তোমার কাছে। রাকেশ, বাবা, কোথায় যাচ্ছিস? শোন, দেখলে তো? যমুনা, তুমি ওকে রাকেশ, রাকেশ, যমুনা, সকাল সকাল রাকেশ কোথায় গেল? এসেছে কোথায় যে ও যাবে? মানে মানে কি? রেগে চলে গেছে, এখন পর্যন্ত আসেনি। জানি না কি অবস্থায় আছে, কোথায় আছে, খেয়েছে কিনা কে জানে। কি যে করে, মনে হয়েছিল রাগ হয়েছে, রাগ ঠান্ডা হলেই বাড়িতে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে। তুমি সব সময় ওর সাথে রাগারাগি করে কথা বলো, সেই জন্য তো ও রেগে যায়। তুমি চুপ করো, আমি ফোন করে দেখছি। তাড়াতাড়ি করো, আরে হ্যাঁ বাবা, তাড়াতাড়ি করো ফোনটা। হ্যাঁ কল করছি তো। সুইচ অফ বলছে কেন? আমি দেখছি। আমিও যাব, না, তোমার আসবার দরকার নেই, আমি দেখছি। কিন্তু শোনো, একটু ভালোবেসে কথা হ্যাঁ বলো। হ্যাঁ, জানি আমি। আমার রাস্তায় দেখা হয়ে গেলে ওখানেই শুরু করো না। আসছি। মা সোনিয়া, ঠিক আছে ঠিক আছে, ওকে তো ছবির থেকে বেশি সুন্দর দেখতে। এসো। প্রত্যেক মানুষের নিজের মূল্য নিজের সিদ্ধান্ত হয়, যা সে পায় বাবা মায়ের দেওয়া শিক্ষা অনুযায়ী। কোনো মানুষ যে খারাপ বা ভালো হয় তার মূল্যবোধ আর মানবিকতা কতটা তার উপরেই নির্ভর করে। কিন্তু আবার কখনো এই মানবিকতা আর মূল্যবোধের জন্যেই আমাদের সম্পর্ক জটিল হয়ে যায়। আবার কখনো পরিবারের মধ্যেই কলহ সৃষ্টি হয়। ঠিক তখনই মূল্যবোধ আর আবেগের মধ্যে সংঘর্ষ তৈরি হয়, যা খুবই স্বাভাবিক ব্যাপার। হরিদাসের সঙ্গে ঠিক এটাই ঘটেছিল। নমস্কার, আমি গিরিশ জৈন। ক্রাইম অ্যালার্টের আজকের এই বিশেষ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনারা এমন এক মানুষের গল্প দেখবেন যে পরিবারের মধ্যে চলা মনোমালিন্যের পরেও নিজের মূল্যবোধ আর সিদ্ধান্তে অটল ছিল। তাহলে কি এর জন্য তাকে মূল্য দিতে হবে? সৎ পথ থেকে না সরার জেদ সেই মানুষটাকে একটা ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে গিয়েছিল। কিভাবে? আসুন দেখি। মা, হ্যাঁ, একটু চা বানাও না। আরে এখনই মাকে বলছিস? তোর হবু বউকে একবার বল। আরে ও তো সারা জীবন তোমার সেবা করবেই, একবার তুমি বানাও। ওরও তো জানা উচিত তোমার হাতের চা কত সুন্দর। তুই খুব দুষ্টু, মাকে দিয়েই কাজটা করাবি। আনছি, বসো।
আমার বার্থডে গিফট। এখানে এত বড় গন্ডগোল হলো আর তুমি বার্থডে গিফট নিয়ে পড়ে আছো। তুমি জানো মা আর আমি মিলে আমাদের বিয়ের অনেক বড় প্ল্যান করেছি। তাই? সেই জন্যই তো আমি তোমাকে চুপচাপ এখানে নিয়ে এলাম। এটাই তোমার বার্থডে গিফট। আচ্ছা শোনো না, ওই না, আরে আগে কথাটা তো শোনো, প্রথমেই না বলছো। কারণ আমি ভালো করে জানি তুমি কি চাইবে। আচ্ছা কি? না মানে না। দেখো না, এরকম করো না। আরে মায়ের তো চা বানাতে সময় লাগবে, ততক্ষণ একটা কিসি দাও। উহুম, আচ্ছা ঠোঁটে নাও, গালে দাও। উহুম। আচ্ছা একটা কাজ করো, দেখো আমি গালে আমার হাতটা রাখছি, তুমি আমার হাতে দিও, আমি বুঝতে পারবো তুমি আমার গালে দিয়েছো। হবে তো? হ্যাঁ ঠিক আছে, দাও। আচ্ছা আরেকটা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি বদমাশ তুমি। এই নাও চা। হ্যাঁ মা। নাও মা, নাও। আমি তোমাদের বিয়ের জন্য না প্ল্যান করে ফেলেছি। বলেছি মা ওকে। ও চাকরির জন্য চেষ্টা করছে, কিন্তু কিছু ব্যাপার সেটা বিয়ের আগেই পরিষ্কার করে বলে নেওয়া ভালো। মানে তোমার বাবা তোমার বিয়েতে কি কি দেবেন? 4টে সোনার বালা আছে, আর ঝুমকো আছে, 4টে সোনার চেন আছে, আর একটা টিকলি আছে, আর অনেক আংটিও আছে। কিন্তু ওই যে ওই পাড়ার যে ছেলেটার সাথে পালিয়ে গিয়েছিলে, সেখান থেকে কি কি আনলে? ওখান থেকে তো 4টে সোনার চূড়, আর একটা নাকের নথ, আর 4টে সোনার চেন। আচ্ছা, বিয়ের পরে তুমি গয়নাগাটি, জিনিসপত্র আর নগদ টাকা আনবে তো? মানে পণ? কিন্তু আমাদের তো লাভ ম্যারেজ, তাহলে পণ কিসের? আরে লাভ ম্যারেজ ঠিকই, কিন্তু আমরা অ্যারেঞ্জ ম্যারেজ বানিয়ে নেব। কিন্তু লাভ ম্যারেজ তো। রাকেশ, ও কি বলছে? না না, তুই ওকে বাড়ি পাঠিয়ে দে। আরে মা তুমি। না না, ও এখনই এই কথা বলছে, তারপরে ওকে চলে যেতে বল। আরে মা তুমি কথাটা শোনো। না, আপনি আপনি যেরকমটা বলবেন আমি সেরকমই করব। এই বুড়ি তো দেখছি বেশ পাকা খেলোয়াড়। একবার বিয়েটা হয়ে যাক, তারপর দেখাবো কে কত বড় খেলোয়াড়। রাকেশকে ওর আঁচল থেকে বের করে আমার হাতের মুঠোয় করব। আমার গয়না নেওয়ার খুব শখ, তাই না? আমি তোমার গয়না নিয়ে নেব। তোমাদের দুজনে যাতে বিয়ে হয় তার জন্য ওর চাকরি খোঁজা হচ্ছে। ও চাকরিটা পেয়ে গেলেই ব্যাস আমি তোমাদের বিয়ে দিয়ে দেব। বাবা তুই এখন তাড়াতাড়ি খেয়ে নে তো, তোকে অনশন করতে হবে। অনশন মানে? আরে করতে হয় মা, নে নে তাড়াতাড়ি খেয়ে নে। হ্যাঁ আস্তে আস্তে। ওই দেখ তোর বাবা এসে গেল। তুমি যাও, তাড়াতাড়ি যাও। তুমি যাও তুমি যাও। তাড়াতাড়ি যাও তো। আরে এইদিকে না, ওই দিক দিয়ে তাড়াতাড়ি যাও। আরে যাও না, তুই তাড়াতাড়ি খেয়ে নে, ভেতরে গিয়ে খেয়ে নে। দরজাটা ভালো করে বন্ধ করবি, তাড়াতাড়ি যা। রাকেশ আমার কথা শোন, দরজাটা খোল। আরে নদীতে আত্মহত্যা করতে যাচ্ছিল, আমি কত করে ওকে বাধা দিয়েছি, এখন দরজা বন্ধ করে ভেতরে চলো বসে তুমি, আমি আছে। দেখছি। রাকেশ, রাকেশ দরজাটা খোল বাবা। রাকেশ, যতক্ষণ না তুমি কোথাও আমার জন্য চাকরির ব্যবস্থা করছো, আমি কিছু খাবো না, দরজাও খুলবো না। না খেয়ে খেয়ে মরে যাবো, তাও ভালো। দেখ বাবা, আমি জীবনে কয়েকটা জিনিস মেনে চলি। আমি সুপারিশ করে বা ঘুষ খাইয়ে তো চাকরির ব্যবস্থা কিছুতেই করব না। বোঝার চেষ্টা কর। হায় ভগবান, তুমি কেমন বাবা? আরে ছেলে আত্মহত্যা করতে যাচ্ছে আর তুমি সেই সময় এইসব কথা বলছো? শোনো, এই কাজটা আমার দ্বারা হবে না। এরকম বাবা তুমি এইটুকু করতে পারো না? যমুনা, তাড়াতাড়ি খাবার দিয়ে দাও, স্কুলে যেতে হবে আমায়, প্রচুর কাজ আছে আজকে। এই নাও,
রাকেশ খাবার খেয়েছে? না, আমি স্কুলে যাচ্ছি। আরে বোঝাও নিজের ছেলেকে একটু, কেন জেদ ধরে বসে আছে? তোমার ছেলে কি খাবার খেয়েছে? কোথায় খেলো? কথাই শুনতে চাইছে না। সকাল থেকে খিদে পেটে বসে আছে। রাকেশ, বাবা দরজাটা খোল না এবার। আর জেদ করিস না, খাবারটা খেয়ে নে। না বাবা, যতক্ষণ আমি চাকরি না পাচ্ছি কিচ্ছু খাবো না। এই নাও। রাকেশ রাজি হয়েছে? জল খাবার খেয়েছে নাকি? দরজাই খোলেনি ও, খাবে কি করে? এটা রাখো তুমি। এখন তুমিও খাবে না? হ্যাঁ, ও খাচ্ছে না, তুমিও খাওয়া বন্ধ করে দিলে আমি পাগল হয়ে যাব। আমি শুধু খাবার বানিয়ে যাই, আমার মাথা খারাপ হয়ে যাবে। কষ্ট করে খাবার বানাবো, খাবার বেলায় কেউ নেই। আরে রাকেশ, রাতের জন্য রান্না করব কিনা সেটা বলে যাও। নমস্কার। আরে কাকাবাবু, আপনি এখানে? হ্যাঁ, একটু দরকার ছিল বাবা। হ্যাঁ হ্যাঁ, আসুন বসুন। চা খাবেন? না না, ধন্যবাদ। বলুন। ওই কি হয়েছে বলুন না। আসলে আমার ছেলের নাম রাকেশ। ও গ্র্যাজুয়েট। আর আমি এটা শুনলাম যে তোমার অফিসে নাকি জায়গা খালি আছে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে। তাই যদি আমার ছেলেটাই চাকরিটা পেয়ে যায় তবে। হ্যাঁ কাকাবাবু, ভ্যাকেন্সি তো রয়েছে, কিন্তু তার জন্য তো পোস্ট গ্রাজুয়েট আর ডাবল গ্রাজুয়েট ছেলেদের প্রয়োজন। বলছি, যদি তুমি একটু বলে যদি আমার ছেলে। এটা আপনি কি বলছেন? আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে আপনি এরকম ডিমান্ড করবেন। অনেক সম্মান করি আপনাকে। কি করব স্যার, ছেলেটার জীবনের প্রশ্ন। তার মানে আপনি বলতে চাইছেন যারা এটার জন্য যোগ্য তাদেরকে সরিয়ে আপনার ছেলেকে চাকরি দেব? ঘোর কলিযুগ চলছে কাকাবাবু। আপনাদের মতো সৎ মানুষরাও নিজের ছেলের চাকরির জন্য সুপারিশ চাইতে আসছে এখানে। আপনি প্রথমবার আমার কাছে কিছু চেয়েছেন, আমি না বলতে পারবো না। আপনি আপনার ছেলেকে পাঠাবেন, আমি যতটা পারি চেষ্টা করব। ধন্যবাদ বাবা। নমস্কার স্যার, আমি রাকেশ। হ্যাঁ বসি। হ্যাঁ বসো। মনে হয় স্যার আপনি আমাকে চিনতে পারেননি। আমি হরিদাস বাবুর ছেলে। আপনার সাথে কথা হয়েছিল চাকরির ব্যাপারে। স্যার এই যে আমার সার্টিফিকেটস। রাকেশ, তুমি তো জানোই আজকাল চাকরির জন্য কতটা কম্পিটিশন চলছে। হ্যাঁ স্যার। তোমার থেকে বেশি কোয়ালিফাইড লোকেরা টাকার থলি হাতে নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু চাকরি পাচ্ছে না। কিন্তু তুমি লাকি, কাকাবাবুর ছেলে। 5 লাখ নিয়ে এসো, চাকরি হয়ে যাবে। 5 লাখ? হ্যাঁ, অন্য কেউ হলে 15 লাখ দিতে হতো, কিন্তু কাকাবাবুর জন্য ডিসকাউন্ট।
কিন্তু বাবা যে বলল চাকরিটা হয়ে যাবে, উনি কোনো টাকার কথা বলেননি। দেখো রাকেশ, তোমার বাবা আদর্শ এবং সৎ পথে চলা একজন মানুষ। আমি টাকা নিতে পারবো না, ভালো লাগে না এটা। তুমি টাকার ব্যবস্থা করো, চাকরিটা তোমারই হবে। আর কতক্ষণ খিদে পেটে থাকবে? কিছু তো খেয়ে নাও। আরে রাকেশকে আসতে তো দাও। ও চলে আসবে। আচ্ছা ঠিক আছে, একটু পায়েস খাও। পায়েস? হঠাৎ পায়েস আজ কি কারণে? আমাদের ছেলে ইন্টারভিউ দিতে গেছে। আরে না না না, আগে ওকে আসতে দাও। চাকরিটা হলো কি হলো না সেটা তো আগে শুনতে দাও আমাকে। আরে তুমি ওর চাকরির জন্য কথা বলেছো, সেটা কি কম খুশির কথা? না তো, আগে একটু খাও। আরে যমুনা, মুখ খোলো, মুখ খোলো। আরেকটু। বাহ, খুব সুস্বাদু হয়েছে। পুরনো কথা মনে পড়লো। আমাদের বিয়ের পরে এভাবেই আমরা একে অপরকে খাওয়াতাম। আরে না আরে, না, হয়েছে খাও হয়েছে, না। আমি পরে খাবো। আর আজ আর একটা কথা জানতে পারলাম। কি? বয়স হবার পর স্ত্রী স্বামীর জন্য তখনই কিছু করে যখন স্বামী ছেলের জন্য কিছু করে দেখায়। একদম ঠিক কথা। মা, আরে রাকেশ, বাবা রাকেশ, হলো চাকরিটা? 5 লাখ টাকা চেয়েছে। 5 লাখ কি জন্য? দাম হচ্ছে 15 লাখ। তোমার জন্য 5 লাখ টাকা বলেছে। তাতে কি হয়েছে বাবা? শোনো না, রাকেশ আমাদের একমাত্র ছেলে, ওর জীবনের ব্যাপার। তুমি 5 লাখ টাকা জোগাড় করতে পারবে তো? আরে সেটা কিভাবে? আর এটা তো ঘুষ দেওয়ারই সমান। তাতে কি হয়েছে? সমস্ত পৃথিবীর মানুষ দেয়, সুতরাং তোমাকেও দিতে হবে। না যমুনা, আমার জীবনে দুটো উসুল ছিল, সুপারিশ করব না আর কিছুতেই ঘুষ দেব না। কিন্তু তোমার জেদের কারণে আমি ওর জন্য সুপারিশ করেছি সাহেবের কাছে। তার জন্য সে আমাকে 2-4টে কথাও শুনিয়েছে। আজ পর্যন্ত কেউ আঙুল তুলে কথা বলেনি। ওর জন্য করতে হয়েছে এসব। যদি এই কথাই হয়, তাহলে ওকে জন্ম দিয়েছিলে কেন? আমি যদি চাকরিটা না পাই তাহলে আমি কি করব মা? রাকেশ, দেখো, এটা ওর জীবনের প্রশ্ন, আর ওর আর আমার স্বপ্ন ও চাকরি পেলেই পূরণ হবে। যমুনা, রাকেশ চাকরি পাবেই। শোন বাবা, পরের বছর ব্যাংকের পরীক্ষা হবে। কিছু না কিছু তো হবেই বাবা। হ্যাঁ, রাকেশ, মোহন, মোহন, এই মোহন, কি হয়েছে? হ্যাঁ, কিচ্ছু না। শরীর খারাপ লাগছে? হ্যাঁ, হ্যাঁ, ওই ছেলে চাকরির ব্যাপারে ভাবছিলাম। হ্যাঁ, ও যদি একটা চাকরি পেয়ে যেত তাহলে কিছু ধার পেয়ে যেতাম ব্যাংক থেকে। তুই ধার নিবি আর শোধ করবে কে? বুঝতে পারছি না রে ভাই, সব টাকা বউয়ের অসুখে চলে যাচ্ছে। কি যে করি, মাথায় কিছু আসছে না। ওর একটা চাকরি পেতেই হবে। মোহন, তুই ঠিক আছিস তো? মোহন, মোহন কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে মোহন? হ্যাঁ? মোহন, মোহন, সাবধানে, সাবধানে। মোহন, তাকা আমার দিকে, তাকা। ঠিক আছে, আমি জল নিয়ে আসছি তোর জন্য। আরে কেউ জল দাও, জল লাগবে। জল, জল এনেছি। মোহন, মোহন, আরে স্যার, এই বাচ্চারা এদিকে আয়, এই স্যারকে ডাক। আরে ওঠ না। মোহন, চোখ খোল। সর সর সর। সরে যান, হাওয়া লাগবে। জল, জল খাবি?
আরে এটা খোলো না। রাকেশ, রাকেশ তুমি এখানে? তুমি ফোন কেন তুলছো না? আর এতদিন ধরে তুমি বাইরেও আসোনি। বাবা আমাকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার কথা ভাবছে। আমার ফোনটাও নিয়ে নিয়েছে আর আমাকে বেরোতেও দিচ্ছে না। তুমি চিন্তা করো না, আমি কিছু একটা ব্যবস্থা করে নেবো। হ্যাঁ আচ্ছা, তুমি হলে আমার আসল হিরো। আরে তোমার জন্য তো ফাঁসিতেও ঝুলতে পারি। তাই আসবো? এসো। আচ্ছা তোমার বাবা কোথায়? আরে সাবধানে। আচ্ছা সরি সরি। বাবা, তোর এত সাহস? আঙ্কেল, বাবা এক মিনিট বাবা। চল এখান থেকে। আঙ্কেল আঙ্কেল, বাবা, আরে কোথায় আঙ্কেল আমার যাচ্ছো কথাটা বাবা? শুনুন। আঙ্কেল আমার বাবা, কথাটা এক শুনুন মিনিট আপনি। দাঁড়াও আঙ্কেল এরকম বাবা। করবেন না। আঙ্কেল আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আরে আমি কোনো ভুল করিনি। এর আগে অনেকবার প্লিজ আমার কথাটা বুঝিয়েছি। বোঝার চেষ্টা করুন। আঙ্কেল আপনি আমার কথাটা শুনুন। সোনিয়া আঙ্কেল আপনি। তোর বাবা কোথায়? স্কুলে? না না উনি বাড়িতে। চল চল এখান থেকে। আরে আঙ্কেল আপনি। বস। আবার কোন গন্ডগোল করে এলো? মা, সোনিয়ার বাবা। তোর বাবা কোথায়? স্কুলে। আরে কি করছেন আপনি? ও মিথ্যে বললো কেন? ওর বাবা বাড়িতে? হ্যাঁ তো মায়ের সাথে কথা বলুন না। বাবাকে ডাকার কি আছে? উনি কিচ্ছু জানে না আমার আর সোনিয়ার ব্যাপারে। মা সব জানে। সামলে রাখুন আপনার ছেলেকে, বলে দিলাম। লুকিয়ে লুকিয়ে আমার মেয়ের কাছে এসেছিল। তার জন্য আপনার মেয়েকে সামলে রাখুন, আমার ছেলেকে কেন বলতে এলেন? আর এখানকার সবাই জানে ওই মেয়েটা কেমন। আর আপনি কি এমন মহান ছেলের জন্ম দিয়েছেন? সারাদিন তো রাস্তাতেই ঘুরে বেড়ায়। তোকে বারণ করেছিলাম, কিন্তু আমার কথা তুই শুনিসনি। এখন এসব শুনতে হচ্ছে। শুনতে তো হবেই। প্রেম করার আগে ভাবা উচিত ছিল। বিয়ে করলে খাওয়াবি কি, ওকে পড়াবি কি? আমি কোনো বেকার ছেলের সঙ্গে আমার মেয়ে বিয়ে দেব না। যদি ও আবার আমার বাড়িতে আসে তাহলে আপনার ছেলেকে 1 মাস সময় দিলাম। যদি ছেলে চাকরি পায় তো ঠিক আছে, নাহলে আমার মেয়ের বিয়ে অন্য জায়গায় দেব। মা, এটা কিভাবে? আরে ছাড় তো ওনার কথা আর ওনার মেয়ের কথা। মা, আমি বিয়ে করবো একমাত্র সোনিয়াকে, না হলে মরে যাব তোমার দিব্যি। কি হলো? এক বালতি জল নিয়ে এসো তো। জল? কি হবে? শ্মশান থেকে আসছি। শ্মশান থেকে? শ্মশান থেকে? ওই আমার সঙ্গে স্কুলে মোহন ছিল না, ওর হার্ট অ্যাটাক হয়েছিল। আমার সামনেই ও চলে গেল। বাড়িতে অসুস্থ স্ত্রী, ছেলেটাও চাকরি পায়নি। কিন্তু ওর সংসার কি করে চলবে? একেবারে রাস্তায় পড়ে গেল। না না, সেরকম কিছুই হবে না। হেডমাস্টার বলছিলেন যে মোহনের জায়গায় নাকি তার ছেলেকে ওই জায়গাতেই চাকরিতে লাগাবেন। কিভাবে? এটা একটা সরকারি নিয়ম। রিটায়ারমেন্টের আগে যদি কোনো কর্মচারীর মৃত্যু হয় তাহলে তার ফ্যামিলির কোনো মেম্বারকে বিশেষ কোটায় চাকরি দিয়ে দেয়। হরিদাসের কথা শুনে রাকেশ আর যমুনা রীতিমতো আঁতকে ওঠে। তারা একে অপরের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। ওদের মনের মধ্যে ঠিক কী চলছিল যা এই গল্পকে একেবারে অন্যদিকে নিয়ে যায়। যেমনটা আপনারা দেখলেন যে মোহনের জায়গায় চন্দন চাকরি পেয়ে যায়। যদি কোনো সরকারি কর্মচারী চাকরি থাকাকালীন অবস্থায় তার হঠাৎ কোনো কারণে মৃত্যু হয়ে যায়, তখন তার স্ত্রী আর সন্তানের মধ্যে কাউকে সেই ব্যক্তির জায়গাতে চাকরি দিয়ে দেওয়া হয়। সহানুভূতি আর করুণার দ্বারা এই অনুকম্পা নিযুক্তির ব্যবস্থার এক নতুন রূপ এই গল্পের মাধ্যমে সামনে আসে। কিভাবে? আসুন দেখি। হরিদাস বাবু, আগে স্যার। এ হলো চন্দন, মোহনবাবুর ছেলে। ও মোহনবাবুর জায়গায় চাকরি করবে। ওকে ওর কাজটা বুঝিয়ে দিন। হ্যাঁ স্যার, হ্যাঁ। বাবার স্বপ্ন ছিল আমি অফিসার হব, সেই জন্য খাটছিলাম আমি। পরীক্ষার প্রস্তুতিও শুরু করে দিয়েছিলাম আমি, কিন্তু এখন সবটা শেষ হয়ে গেছে। কিচ্ছু শেষ হয়নি বাবা, এখনো লেখাপড়া করে পরীক্ষাটা দিতে পারো তুমি। না কাকু, বাড়িতে মায়ের শরীর খুবই খারাপ, আর এখান থেকে যাওয়ার পরে বাড়িতে সব কাজ করতে হবে আমাকে।
পড়ার জন্য তো টাইমই পাবো না আমি। বাবা ছিল তাই সবটা ম্যানেজ করে নিত, কিন্তু এখন এরকম ভাবে বলে না বাবা, কিছু না কিছু তো উপায় একটা হবেই। কাকু আমি কিছুই করতে চাই না। আমি সারাদিন শুধুমাত্র মায়ের খেয়াল রাখব। আর আমি চাকরিও করতে চাই না, অফিসার হতে চাই না। আমি অফিসার হওয়ার স্বপ্ন ছেড়ে দিয়েছি। চন্দন একটা বাচ্চা ছেলে হয়েও তার পরিবারের জন্য এত কিছু ভাবে। আমি কি আমার পরিবারের জন্য কখনো কিছু করতে পারবো? রাকেশ, যমুনা, আজ আমি তোমাদের দুজনকে খুব ভালো একটা খবর শোনাতে যাচ্ছি। হ্যাঁ জানি, মোহন কাকার জায়গায় চন্দন চাকরি পেয়ে গেছে, তাই তো? আরে না, সেটা নয়। আমি হাত মুখ ধুয়ে আসছি, খেতে খেতে বলবো। হ্যাঁ, আসছি আমি। স্যার, একটা কাজ করো, বডিটাকে পোস্টমর্টমে পাঠাও। ইয়েস স্যার। আর ওনার ফ্যামিলিকে ইনফর্ম করো। ঠিক আছে স্যার। কি হলো তোমার? বাবা, কি হয়ে গেল তোমার? কি হলো আমাদের? আমি এটাই বুঝতে পারছি না, কাকুর মতো এরকম একজন লোককে কে খুন করতে পারে, আর কেন? কার সাথে ওনার শত্রুতা থাকতে পারে? একটা কাজ করো, কালকে উনি সারাদিন কি করেছেন, কোথায় ছিলেন, সাথে কে ছিল, সব ইনফরমেশন বের করো। ঠিক আছে, যাও। স্যার, আমি সত্যি কথা বলছি। কাকু আমাকে বলেছিলেন যে রাকেশের চাকরির জন্য টাকার প্রয়োজন খুব। তারপর উনি আমাকে ব্যাংকে নিয়ে গেলেন, ওখানে এফডি ভাঙা হয়েছিল। স্যার, টাকা পয়সার ব্যাপার ছিল তো, তাই উনি আমাকে বললেন যে ওনার সাথে বাড়িতে যেতে। তারপর আমি শুধু ওনাকে বাড়িতে ছেড়ে এসেছিলাম। আরে ব্যাস 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 ব্যাস, কাকু, আরে এই তো কাছেই থাকি, আমি চলে যাব। ওখান থেকে আমি বাড়ি চলে এলাম। তারপর আজকে আমি শুনলাম যে কাকু খুন হয়েছে। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না। আপনার কারোর উপর সন্দেহ আছে? কাকুর সঙ্গে কারো ঝামেলা? আপনি তো জানেন আজকাল পৃথিবীতে কি সব চলছে। কে বন্ধু কে শত্রু কিছুই বোঝা যায় না। কাকু ব্যাংক থেকে এফডি ভেঙে টাকা বার করেছিলেন, ওই টাকার ব্যাপারে আপনারা জানেন কিছু? না না স্যার। সোনিয়া, দেখ তো কে এলো। তুমি? আঙ্কেল, এটা সোনিয়ার চুড়ি। এটা আশীর্বাদী হিসেবে রেখে দিন। যাতে আপনি সোনিয়ার বিয়েটা অন্য কারোর সাথে না দিতে পারেন। কিছুদিনের মধ্যে বাবার ওই স্কুলের চাকরিটা আমিই পেয়ে যাব। আপনার চাকরির শর্তটাও পূরণ হয়ে যাবে। বাবার শ্রাদ্ধের কাজটা মিটে গেলে বিয়ের দিনক্ষণ ঠিক করে নেব। কিন্তু এত দামি জিনিস তুই পেলি কোথায়? আপনাকে না ভাবলেও চলবে। আপনার চাকরির শর্তটা তো পূরণ করছি, আপনাকে টেনশন নিতে হবে না।
ভরসা রাখুন। আপনার বাড়ি তল্লাশি করতে চাই, ওয়ারেন্ট আছে আমার কাছে। যাও তল্লাশি নাও। তল্লাশি? কিন্তু স্যার আপনি আমাদের বাড়িতে কি পাবেন? এক্ষুনি বুঝতে পারবে। স্যার এগুলো কি? তুমি কি নিজে মুখে সত্যিটা বলবে আমাদের, নাকি জোর করে সত্যিটাকে বার করতে হবে? আমি কিছু করিনি স্যার, সবকিছু মা করেছে। আমি কি করেছি? বল বল। আমি 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 সোনিয়াকে বিয়ে করতে চাই। ওর বাবা আমি চাকরি করিনি বলে রাজি হচ্ছিল না। একদিন বাবার স্কুলে বাবার এক সহকর্মী হার্ট অ্যাটাকে মারা গিয়েছিল, তাই ওনার ছেলে চাকরিটা পেয়ে যায়। আমরা ভেবেছিলাম বাবা যদি মরে যায় তাহলে আমিও বাবার জায়গায় চাকরিটা পেয়ে যাব। সেই জন্যই আমরা বাবাকে মেরে ফেলেছি। তো আজকের ভালো খবরটা হলো এই যে, আরে বাহ মিষ্টি, তাহলে আগে আমি মিষ্টি মুখ করব, তারপরে ভালো খবরটা শোনাবো। হ্যাঁ আয় বাবা, খাবার খেয়ে নি। না বাবা, আমার খাওয়া হয়ে গেছে। তাই নাকি? আরে বাহ। মামা ছুঁইটা নিয়ে এসো। রাকেশ বাবা, এদিকে এদিকে তাড়াতাড়ি। শোনো, দুজনকে নিয়ে চলো, নিয়ে যাও দুজনকে। যে বাবা জন্ম দিয়েছিল, যে স্বামী সারা জীবন ধরে পাশে থেকে ভালোবাসা আর সম্মান দিয়েছিল, সেই মানুষটাকে হত্যা করা মার ছেলেকে পুলিশ সঠিক প্রমাণের সঙ্গে আদালতে তাদের হাজির করে, আর আইন তাদের কঠোর শাস্তি দেয়। আর আজ সেই মার ছেলে জেলের মধ্যে বসে নিজেদের শেষ দিন গুনছে। তাই আমাদের খারাপ কাজের ফল শুধুমাত্র খারাপই হয়ে থাকে। এই কথাটা খুবই অদ্ভুত, তাই না? ছোট থেকে বড় হওয়া পর্যন্ত এই সমস্ত কথা আমরা বলেছি, শুনেছি আর পড়েওছি, কিন্তু আশ্চর্যের বিষয় এটাই যে এই কথাটা কিন্তু বারবার সত্য বলে প্রমাণিত হয়েছে, যেন এটা সৃষ্টির নিয়ম হয়ে গেছে। আমরা নিজেদের যতই চালাক মনে করি না কেন, আর যতই বুদ্ধিমান বলে মনে করি, কিন্তু যদি আমরা কোনো খারাপ কাজ করি তাহলে আমরা কিন্তু বাঁচব না। আজ নয়তো কাল যে কোনো রূপে আমাদের পাপ, আমাদের অপরাধ ঠিক বেরিয়ে আসবে। সেই জন্য এটাই ভালো হবে যে আমরা সৎ পথে চলি, মানবিকতার সঙ্গে চলি, আর আমাদের জীবন ভালোভাবে কাটাই। এর সঙ্গে আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোড থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আবার দেখা হবে এরকম কোনো অপরাধ থেকে অ্যালার্ট করানোর জন্য এক নতুন গল্পের সঙ্গে। ততদিন বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ।